হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে অরিত্রদা, অরিত্রস গায়ন থেকে। অরিত্রদার তো পরিচয় দেওয়ার কাউকে দরকারই নেই। তো অরিত্রদা কেমন আছো? এই চলছে। আচ্ছা অরিত্রদা, তুমি আমাকে বললো যে তোমার ছবি রিলিজ করছে আর জাস্ট কিছুদিন বাদেই। অপেক্ষার অবসান, শ্রীমান ভার্সেস শ্রীমতী, তোমার দাবারুর পরে এটা রিলিজ করছে। তো তুমি মানে কতটা না, এক্সাইটেড? মাঝে 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 শাস্ত্রী বলে একটি ছবি ছিল মিঠুন দার হ্যাঁ, সাথে, সরি সরি সরি, তারপর আমি এটা। আমি একদম ভুলে গেছিলাম। হ্যাঁ, শাস্ত্রীটা রিলিজ করেছিল, তারপর এটা করছে। তুমি কতটা এক্সাইটেড আবার মিঠুন না, চক্রবর্তীর সাথে সেকেন্ড প্রজেক্ট? হ্যাঁ, ভালো লাগছে ডেফিনেটলি। আমরা একটা সিনেমা তৈরি করি অনেক খেটে, গল্পটা খুঁজে বার করে, রিসার্চ করে, তারপর লিখে, তারপরে প্রডিউসারকে কনভিন্স করে, তারপর অ্যাক্টার্সদেরকে কনভিন্স করে, তারপরে ছবিটা শুটিং হয়। তো এতটা লম্বা প্রসেস থাকে, তারপরে এডিটিং, পোস্ট প্রোডাকশন হয়, তারপরে একটা প্রমোশন যেটা এখন চলছে। তো সেগুলো হওয়ার পরে যখন ছবি সামনে আসে দর্শকের, তারা দেখে তাদের কি ফিডব্যাক সেটা যখন জানাবে, সেটা নিয়ে একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট হয়। তো সেই এক্সাইটমেন্টটাই হচ্ছে আর কি। আচ্ছা, আর এমনি মিঠুন চক্রবর্তীর সাথে যখন তুমি প্রথম কাজ করেছিলে শাস্ত্রীতে, সেখানে তুমি মিঠুন চক্রবর্তীকে একটা মানে দারুণ একটা রোল ছিল তার, এবং সোহম চক্রবর্তী সেখানে ছিল। তো এই যে মিঠুন চক্রবর্তীকে সেই ছবিটাতে ভাবার কারণটা কি ছিল? কারণ আমাদের এখানে অনেকেই অ্যাক্টর ছিলেন যাদেরকে ওই রোলটাতে বসানো যেতে পারতো, কিন্তু মিঠুন চক্রবর্তীর মতো সেটা সন্দেহ ছিল যে অনেকে প্লে করতে পারবে কিনা তার মতো। তো সেখানে তার যে চরিত্রটা, সেটা ভাবার কারণটা কি ছিল? হ্যাঁ, তো বেসিক্যালি মানে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী যে ছবিটা আমরা করেছিলাম, সেখানে মিঠুন দার কে প্রতীকৃত দা এই গল্পটা অনেক আগেই শুনিয়ে দিয়েছিল এবং মিঠুন দার ওটা পছন্দ হয়েছে। এটা অ্যাকচুয়ালি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, দোল গোবিন্দর বাবুর চশমা বলে একটি গল্পর উপর অবলম্বনে আর কি ওই ছবিটা বানানো। তো সেই শর্ট স্টোরি রাইটসটা ওরা কিনেছিল এবং ওরা মিঠুন দাকে অ্যাপ্রোচ করে। এটা অনেক আগে, এটা তখন দাবারু তৈরিও হয়নি তখন। তারপরে দাবারু হয়, দাবারুর সময় আমরা একসাথে কাজ করি, প্রতীকৃতদার আমার সাথে কাজ করে ভালো লাগে। তো তারপরে প্রতীকৃতদা আমাকে ওই প্রজেক্টে নিয়ে যায়, বলে যে এটার আইডিয়াটা মিঠুনদার পছন্দ হয়েছে, বাট আমাদের এটা পুরো স্ক্রিপ্ট করতে হবে। তো তখন আর কি যে একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছিল, বাট সেটা ভালো লাগছিল না সবাইকার, মানে প্রোডাকশন হাউসেরও সবাইকার ভালো লাগছিল না, মিঠুনদারও ভালো লাগছিল না। তো তখন আমি ওর পুরো স্ক্রিন প্লেটা আবার নতুন করে লিখি। ওখানে আরেকটা নতুন অ্যাঙ্গেল নিয়ে আসি যেটা অরিজিনাল গল্পে ছিল না, যেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের। যে আমি নিজে বিড়লা প্ল্যানেটোরিয়ামে একটা কোর্স করেছিলাম এক সময়, যেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। তো ওখানে আমাদের স্যার ছিলেন দেবী প্রসাদ দুয়ারি। তো এখন উনি রিটায়ার করে গেছেন, বাট উনি খুব বড়, তুমি গুগল করে দেখতে পারো দেবী প্রসাদ দুয়ারি। তো দেবী প্রসাদ দুয়ারি স্যারকে মাথায় রেখেই আমি ওই সোহম চক্রবর্তীর চরিত্রটা তৈরি করি, কারণ উনি যখন আমরা পড়তাম তখন উনি বলতেন এই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি যে ডিফারেন্সটা, সেটা নিয়ে কথা বলতেন। তো আমার মনে হলো যে ওই অ্যাঙ্গেলটা যদি এই গল্পের মধ্যে উঠে আসে। তো তখন তারপর আমরা স্ক্রিপ্ট তৈরি করি, তারপর মিঠুনদার সাথে মিটিং হয়, মিঠুনদাকে সেটা শোনাই, মিঠুনদা রাজি হয়ে যায়। মিঠুনদা গল্পে অলরেডি রাজি করেই ছিল। তো তারপরে মানে যখন পুরো জিনিসটা শোনানো হয়, তো উনি, ওনার পছন্দ হয় এবং তারপরে উনি কিছু তো একটা অন বোর্ড এলে সেই ইনপুট দেয়। সেই ইনপুটস গুলো দেন, তারপরে কাজ শুরু হয়। তো এরকম নয় যে আমি ওই গল্পটা পুরোটা আমি লিখেছি, তারপরে যে মিঠুন চক্রবর্তী করতে পারে সেটা ভেবেছি, ওরকম হয়নি। সেটা শ্রীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে হয়েছে। এখানে গল্পটা আমারই, এবং তারপরে তার চিত্রনাট্য আমি লিখেছি। তারপরে আমি প্রতিকৃতাকে অ্যাপ্রোচ করি যে এটা চলো করা যেতে পারে, ওর ভালো লাগে। তারপরে আমরা প্রডিউসারকে যাই, প্রডিউসারের ভালো লাগে, তারপর আমরা মিঠুনদাকে শোনাই, মিঠুনদার ভালো লাগে। এবং তারপরে আর কি একটার পর একটা জিনিস ইন প্লেস আসতে শুরু করে। তো এইভাবেই আর কি হয়েছে। এই সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে মিঠুন চক্রবর্তীকে সচরাচর যেভাবে লোকে দেখেছে তার থেকে আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এবং এই ছবির মধ্যে আরো একজন খুব স্টলওয়ার্ড অভিনেতা রয়েছেন, তিনি হচ্ছেন অঞ্জন দত্ত। তো অঞ্জন দত্তকে এখানে আমরা পুরো অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছি, যেটা আজ অব্দি মানে কোনো দর্শকই তাকে ওইভাবে দেখেননি। সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। তো সেইটাই আর কি ওরকম ছিল যে অঞ্জন দত্তকে লোকে প্যারালাল সিনেমার জন্য চেনে, তাকে আমরা কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করবো। আর মিঠুন চক্রবর্তীকে লোকে কমার্শিয়াল ছবির জন্য বেশি লোকে চেনে। তো ওনাকে একটু যদি একটু অফবিট মেইন স্ট্রিম ভাবে প্রেজেন্ট করা যেতে পারে, তো সেটাই চেষ্টা ছিল। তো আমরা করেছি, বাকি 1লা মে ছবি রিলিজ করছে, তখন লোকে দেখে বলবে। আচ্ছা, এবং এই ছবিটার ক্ষেত্রে অরিত্রদা আমরা দেখেছি যে তুমি এই যে টিজারটা যেটা তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু আমরা প্রজাপতির একটা অ্যাঙ্গেল পেয়েছি যেখানে মিঠুন চক্রবর্তী বলছেন। তো সেই আইডিয়াটা তোমার মাথায় আসে কি করে যে আমি এটা এরকম প্রজাপতির একটা অ্যাঙ্গেল রাখবো, যে দেব ফ্যানরাও খুব খুশি হবে, মিঠুন চক্রবর্তী ফ্যানরা তো হবেই। তো এটা আইডিয়াটা আসে কি করে? না, এটা এটা আমার কিছু করা নয়। এটা আমার যে বন্ধু ডায়লগ রাইটার অর্পণ গুপ্ত, যে দাবারুতে আমার সাথে লিখেছে, ও ডায়লগ লিখেছিল দাবারু। আমার মনে হয় দাবারু ডায়লগ তো খুবই ভালো ছিল। এবং তার পরবর্তীতে ওইখানেও আর কি একটা লাইন নিয়ে খুব প্রশংসা হয়েছিল, যে আসল মানে খেলোয়াড়ের পরিচয়
জিতে যাওয়ায় নয় ফিরে আসায় হয় আর কি। তো সেই ডায়লগটাও খুব তখন আর কি পপুলার হয়েছিল। তো যাই হোক, তো তারপরে এখানে আর কি লোকের পছন্দ হচ্ছে। তো এটা ডেফিনেটলি আমরা যখন স্টারদেরকে নিয়ে কাজ করি, আমাদের একটা ইয়ে থাকে যে মেটা লেভেলে গিয়ে যে ছবির গল্পের বাইরে গিয়েও তার যে ফিল্মোগ্রাফি ইত্যাদি এগুলোকে ট্রিবিউট দিয়ে যদি কিছু করা যায়, এটা তুমি দেখবে সব ইন্ডাস্ট্রি যত রকমই কমেডি ছবি বা কিছু হয় সেখানে করা হয় আর কি। জেলারের মতো ছবি দেখে নাও, মাতৃ বদলারা, মানে তেলেগু ইন্ডাস্ট্রির প্রচুর ছবি, ম্যাডের মতো ছবি, বা তুমি এই যে স্ত্রী বা অন্য যে ছবিগুলো হচ্ছে, ভেড়িয়া, এইসবেও তুমি বিভিন্ন রেফারেন্স দেখতে পাবে। তো সেগুলো করা হয়। তো তুমি রিসেন্টলি যদি কিলবিল সোসাইটি দেখো, সেখানেও কিন্তু এই জিনিস করা হয়েছে। ঠিক আছে? তো এটা এটা একটা কমন প্রচলন আর কি। তো সেটাই অর্পণ করবার চেষ্টা করেছে। তো ও যখন লাইনটা শুনিয়েছিল আমরা প্রত্যেকে খুব হেসেছিলাম। তো সেখান থেকে এটা পুরো ক্রেডিটটা অর্পণের। এবার ও কি ভেবে, ও যেটা ভেবেছে, যেটা আমার মনে হয় ওর সাথে আলোচনা করে, ও এখন এখানে নেই, নাহলে ও বেটার বলতে পারতো যে এই লাইনটা যেন আউট অফ প্লেস না মনে হয়। মানে এরকম নয় যে জাস্ট প্রজাপতি যেহেতু পপুলার ছবি বলে আমরা কথাটা বলছি, ওই একটা গল্পের কনটেক্সটে ওইখানে ওই ডায়লগটা আসতে পারে। মানে এরকম নয় যে আউট অফ কনটেক্সট ব্যাপারটা আসছে। তো সেটাই আর কি। আচ্ছা, আর তুমি আমাকে আরেকটা কথা বলো যে তোমার তুমি তো ইউটিউবে ফিল্মও বানিয়েছো, দেবতনুদা করেছে, তোমার একলব্য, রাইটার্স ব্লক পরপর সব ছবি করেছে। এবং ইউটিউবের যে ফিল্ম, সেই ইউটিউবের ফিল্মের মধ্যে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি যে দেবাশিস দা যিনি রয়েছেন, তো দেবাশিস রয়, তাকে নিয়েও তুমি করেছিলে, যে রূপম দা করেছিল, তুমিও করেছিলে। তো অ্যাকচুয়ালি এই যে তুমি যে এই ফিল্মগুলো যেগুলো বানিয়েছিলে, এই ফিল্মগুলো বানানোর সময় এক একটা ফিল্ম কিন্তু এক এক রকম জনার। যেটা তুমি দেবাশিস দাকে নিয়ে করেছিলে সেই ফিল্মটার একটা জনার, এবার রাইটার্স ব্লকের একটা থ্রিলার জনার, আবার হচ্ছে তোমার এই দেবতনুদাকে নিয়ে তুমি আর একটা ছবি যেটা একলব্য, একলব্য পুরো অ্যাকশন জনার, যেটা একলব্যতে জ্যামি দাও ছিল। তো এই যে তুমি সমস্ত রকম জনার ট্রাই করেছো, এবার তুমি তো সিনেমা তো প্রচুর দেখেছো সমস্ত রকম জনারে, এবারে হচ্ছে তোমার কি কখনো ট্রাই করার সময় মনে হয়েছে যে একটু এটা বেশি হয়ে যাচ্ছে, বা তোমার নিজের ছবিকে কি কখনো খারাপ লেগেছে? মানে আমি সেটাই বলতে চাইছি। দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের, মানে আমার পার্সোনালি কিছু পার্টিকুলার জনরা আছে যেগুলো খুব ভালো লাগে দেখতে। তা আমি সেইটাই বানাবার চেষ্টা করি। ঠিক আছে? আর এই প্রত্যেকটা ছবি থেকেই আমি বানিয়েছি, শিখেছি। তুমি যখনই নিজের হাতে কিছু বানাবে সেখানে ভুল হবে, বিকজ আমাদের তো প্রফেশনাল প্রোডাকশন হাউসের ব্যাকিং নেই। ঠিক আছে? ওই বাজেট নেই। ঠিক আছে? সব সব টেকনিশিয়ানরা মোটামুটি নতুন। ঠিক আছে? অ্যাক্টার্সরাও মোটামুটি নতুন। তো সেখানে আমরা এই যে বানাচ্ছি সেখানে ভুল ভ্রান্তি হবে, এটা আমরা জেনেই বানাচ্ছি। যেটা ধরো মাথায় ভেবেছি বা যেটা ধরো পেপারে লেখা আছে, সেটা স্ক্রিনে আসবে না, এটা আমরা ভেবেই বানাতে নামি, প্রথম কথা। এবং এই যে একটা অ্যাটিটিউড যে আমার ভুল ভ্রান্তি হবে বাট আমি স্টিল আই উইল মেক ইট, বিকজ আই উইল লার্ন ফ্রম ইট। এই যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু দরকার, নাহলে তুমি কোনোদিনও শিখবে না। ঠিক আছে? একজন আমেরিকান ফিল্ম ডিরেক্টর আছেন, তার নাম হচ্ছে রবার্ট রড্রিগেজ বলে। উনি নিজের প্রথম ছবি বানিয়েছিলেন $7,000 দিয়ে। ঠিক আছে? এবং সেই টাকাটা উনি তুলেছিলেন আহ, নিজে, মানে বিদেশে কি হয় যে কোনো ওষুধ মার্কেটে লঞ্চ করার আগে সেটা কিছু মানুষের ওপর টেস্ট করা হয় একটা মেডিকেল সেন্টারে তাদেরকে রেখে। তো সেখানে তুমি যদি সেই টেস্টের পার্ট হও তাহলে তোমায় কিছু টাকা দেওয়া হয়। তো সেখান থেকে তিনি ওই টাকাটা জোগাড় করেছিলেন এবং সেই দিয়ে তিনি নিজের প্রথম ছবি বানান। এবং সেই ছবিটা পরবর্তীকালে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ট্রাভেল হয়, তারপরে হলে রিলিজ করে এবং হলে বিশাল বড় হিট হয়। ঠিক আছে? তো তাকে আমি প্রচন্ড ফলো করি। তো উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনি যখন এই ছবিটা বানিয়েছিলেন উনি ভাবেননি যে এটা হিট হবে কি কি হবে, কি ব্যাপার হবে। উনি জানতেন না, উনি জাস্ট বানিয়েছিলেন। ঠিক আছে? শেখার জন্য। এবং এই যে বানানোর প্রসেসটা, এটাতে অনেকটা মজা আছে। যে তুমি পুরো জিনিসটা, একটা গল্প লিখছো, সেই চরিত্রটাকে তারপর শুট করছো, এডিট করছো, মিউজিক লাগাচ্ছো। তো এটা একটা নিজস্ব মজা আছে। তো সেই মজাটার জন্য যদি তুমি কাজটা করো, সেই আনন্দটার জন্য, বানানোর প্রসেসটা একটা নিজস্ব আনন্দ আছে। তো সেই আনন্দটার জন্য যদি কাজটা করো, তাহলে ডেফিনেটলি সেটার একটা নিজস্ব মজা আছে। তো সেইগুলো থেকে আমরা করেছিলাম। এবার সেখানে ভুল ভ্রান্তি আছে, পরে যখন আমরা দেখছি আমরা বুঝতেই পারছি, বানানোর সময় বুঝতে পারছি যে এখানে এখানে ভুল ভ্রান্তি আছে। সেটা আমরা দেখছি, পরের বার আমরা রেকটিফাই করবার চেষ্টা করছি। কিন্তু আমরা জানি যে ওর মধ্যে কিছু কিছু পোর্শন আছে যেগুলো ভেরি ওয়েল ডান, যেরকম রাইটার্স ব্লকে এই যে কন্টিনিউয়াসলি ক্যামেরার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ান শট হচ্ছে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি তুমি 20 মিনিট বিভিন্ন জিনিস দিয়ে এঙ্গেজ করে রাখছো। তো ওইগুলো যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসছে সেগুলো লোকের খুব পছন্দ হয়েছিল। তো সেটা ওয়েল ডান। আবার কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে পারফরমেন্সেস অত ভালো হয়নি। একলব্যর ক্ষেত্রে আমাদের ক্লাইম্যাক্সের অ্যাকশনটা খুব ভালো হয়েছিল, আমি তো 100% শিওর। বাট বাকি ছবিটার যে প্রোডাকশন ভ্যালু যেটা ডিমান্ড করে সেটা আমরা করতে পারিনি, সেটা আমাদের বাজেটের জন্য।
বা যতটা এই গল্পটা যতটা রান টাইম ডিমান্ড করে সেই রান টাইমটা আমরা প্রোভাইড করতে পারিনি, কারণ অতদিন আমরা শুটিং করতে পারবো না। তো এই ব্যাপারগুলো কোথাও গিয়ে চলে আসে। তো সেটা আমাদের লার্নিং, সেটা আমরা নেক্সট টাইম ইমপ্রুভ করবার চেষ্টা করেছি। বা আমি অঙ্কুশ দাকে নিয়েও একটা প্রমোশনাল শর্ট ফিল্ম করেছিলাম ম্যাজিকের সময়, তো সেটা একটা অন্য রকমের ছিল। তার আগে আমি নকশাল বলে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম সৌরভ দাসকে নিয়ে, ঠিক আছে, যেটা কনফিউজ পিকচার্স এর এতে আছে। তো সেটা তখন ছিল, সেটা একটা অন্য রকমের ছবি ছিল, সেটাও প্রশংসা পেয়েছিল প্রচন্ড। তো এগুলো হতে থেকেছে তো প্রত্যেকটা, এবং যেরকম যেটা বাজেট সেই অনুযায়ী কন্টেন্টটা হয়েছে, মানে তার আউটপুটটা এসছে আর কি। নকশালের ক্ষেত্রে খুব ভালো এসেছিল, কারণ বাজেট ছিল, সেই অনুযায়ী অল্প রান টাইম ছিল, হয়েছে। এরকম আর কি, এটা ইটস এ লার্নিং প্রসেস, আমার কোনো প্রবলেম মনে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি ভুল ভ্রান্তি থাকে, সেটা আমি দেখতে পাই, নেক্সট হতে ইমপ্রুভ করবার চেষ্টা করি। আচ্ছা, এবার দাদা আমি একটু অন্যরকম প্রশ্নে আসছি, কারণ একঘেয়ে কোশ্চেন করলে একটু দর্শকও বোর হয়ে যায়। তো আমি যে কোশ্চেনটা তোমাকে করবো যেটা হচ্ছে যে তুমি সোহমদার ছবিকে, অ্যাকচুয়ালি তুমি আমাদের পডকাস্ট, আমার দেবজিদার পডকাস্ট দেখে বুঝেছে আমি সোহমদার ফ্যান, আমি বাংলা ছবির অ্যাকচুয়ালি ফ্যান। তো না, আমি আমি অ্যাকচুয়ালি, তোমার পডকাস্ট দেখিনি অ্যাকচুয়ালি, মানে আমি দেখিনি আর কি। আচ্ছা আচ্ছা, তো এবার সোহমদার ক্ষেত্রে হচ্ছে মানে তোমার সোহমদার আমি যেহেতু ফ্যান, এবার তুমি এমনি সোহমদার ছবিকে রোস্ট করেছিলে, কিন্তু মানে তারপর সোহমদাকে যে সাতশ্রীতে যে তোমার নেওয়া, এবার এইটার প্রসেসটা কিরকম ছিল, মানে সেটা কি কিছু ফেস করতে হয়েছে? কারণ দেখো আমরা জানি যে আমাদের এটা না খুব না, ছোট কিছু, ইন্ডাস্ট্রি, এবার না না, আমার কিছু ফেস করতে হয়নি। কিছু ফেস করতে হয়নি, কাজ করার সময় ওরকম কিছু ব্যাপার থাকে না, ঠিক আছে, এগুলো মনে হয়। তো এগুলো কিছু থাকে না। আর যে ছবিগুলো রোস্ট করেছিলাম ইনিশিয়ালি, আমার সেগুলো খারাপ লেগেছিল, আমি বলেছিলাম। আমারও তখন, আমি নতুন ছিলাম, আমি জানতাম না যে কিভাবে একটা, মানে মানে সীমা রেখে বলা উচিত, তো আমি জানতাম না সেটা, আমি বলেছিলাম তখন। তারপরে যখন আমরা কাজ করেছি, শাস্ত্রী যখন লেখা হয়েছে, প্রি প্রোডাকশন হয়েছে, শুটিং হয়েছে, কখনো সেই পুরোনো কথা উঠেও আসেনি, বিট্টুদাও কিছু বলেনি। ওনাকে আমরা ভালোবেসে বিট্টুদা বলি, ওনার ডাক নাম বিট্টু। হ্যাঁ হ্যাঁ, তো জানি জানি। বিট্টুদা কখনো কিছু বলেনি ওই পুরোনো কথা নিয়ে, আমরাও কিছু বলিনি। খুবই ভালো ছিল। উনি ফোন করে কথা বলতেন। ওনার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, সেখানে উনি ডেকেও ছিলেন। সো ইট ওয়াজ ভেরি নাইস, তো কখনো কিছু প্রবলেম হয়নি। এবং আমি ওনাকে নিইনি, ওনারই প্রোডাকশন থেকে ছবিটা বানানো, তো ওনারা র্যাডার আমাকে হায়ার করেছেন। তো আই এম তো অলওয়েজ গ্রেটফুল যে এত ভালো অপরচুনিটি পেয়েছি, বাট কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এবার দাদা তোমার কাছে আমি পরবর্তী যে প্রশ্নটাতে আসবো, যে তুমি তো মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তো তুমি ছবি দেখেছো, ধরো তুমি সাউথ কোরিয়ান যে হুম, সমস্ত ইন্ডাস্ট্রির ছবি দেখো, কিন্তু আমাদের মানে এখন একটা কথা খুব প্রচলিত, যেটা মানে যেটা খুবই শোনা যাচ্ছে, যে এখন হলিউড ছবির যে মান, সেটা আগে যা ছিল সেখান থেকে অনেকটা ডাউন হচ্ছে, কিন্তু হুম, বাংলা ছবির মান মাঝখানে একটা ফল দেখা দিয়েছিল, এখন রাইজ হচ্ছে বহুরূপী, খাদান, তারপর এই ব্যাক টু ব্যাক এই ছবিগুলোর মাধ্যমে। তো সন্তান, এইটা কি তুমি মানছো যে মানে এখন হলিউড ছবিটা ডাউনফল দেখা দিচ্ছে বা বাংলা ছবিটা রাইজ হচ্ছে, এটা কি তুমি মানছো? হলিউডে দেখো, হলিউডে অ্যাকচুয়ালি মানে যে ছবি লোকের কাছে পৌঁছাচ্ছে সেটা হয়তো একটা রিপিটেটিভ টাইপের হয়ে যাচ্ছে, যে সুপার হিরো ছবি বা বাচ্চাদের জন্য বানানো ছবি। মাইনক্রাফট বলে একটা ছবি রিসেন্টলি বেরিয়েছে, খুব ভালো বিজনেস করছে, কিন্তু ছবিটা কিচ্ছু নেই আর কি। তো সেরকম ছবি ডেফিনেটলি হলিউডে হচ্ছে, যেগুলো বিগ ব্লকবাস্টার টাইপের, এবং সেটাও যেরকম হচ্ছে সেগুলো মান খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু ভালো ছবি অনেক, ওখানে ওখানে অনেক ডিরেক্টরস আছে যারা ভালো ছবি বানায়। তো সেই ছবিগুলো এখানে হয়তো হলে রিলিজ করছে না বা পৌঁছাচ্ছে না, তাই লোকে জানতে পারছে না, ঠিক আছে। বাট ইউরোপ আমেরিকায় এখনো প্রচুর ভালো ডিরেক্টরস আছে, তারা নানান রকমের কাজ করছে। তো সেখানে যে মান পড়ে যাচ্ছে এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, মেইন স্ট্রিম যেটা আমাদের আগে যেরকম কি, মানে অনেক ভালো ছবি, ধরো কথার কথা বলছি যে সেভিং প্রাইভেট রায়ান, এটা খুব ভালো একটা ছবি, স্টিভেন স্পিলবার্গ। তো সেই ছবিটা হিট হচ্ছে। এখন কি হচ্ছে, যেগুলো খুব ইন্ডি ছবি বা ভালো ছবি, সেগুলো হয়তো বক্স অফিসে ওই নাম্বার জেনারেট করতে পারছে না, বা সেগুলো ওটিটি স্পেসে রিলিজ করছে, বা রিলিজ করলে আমেরিকার ভিতরে রিলিজ করছে, এখান অব্দি পৌঁছাচ্ছে না, সেটা হচ্ছে। বাট মান আমার পড়ে যায়, মানে হলিউডে পড়ে গেছে বলে আমি মনে করি না। নানান রকমের ছবি ওখানে হতে থাকে, প্রচুর ডিরেক্টর আছে, সবার নাম এখানকার দর্শক জানেন না। সেকেন্ড কথা, বাংলা ছবির যে তুমি রাইজের কথা বললে, বাংলা ছবি ডেফিনেটলি অনেক ছবি হচ্ছে যেগুলো ভালো, যেগুলো মান ভালো। বাট মানে এটা, মানে কম্পারিজন প্যারামিটারটা হচ্ছে বাংলারই আগে কোন ছবি খারাপ হয়েছে সেই তুলনা। মানে বাংলায় ধরো তুমি বলতে পারো যে 2 বছর আগে এই ছবিটা খারাপ হয়েছিল, সেই তুলনায় এই ছবিটা বেটার হয়েছে বা কিছু হয়েছে, ঠিক আছে। বাট আমরা যখনই ন্যাশনাল লেভেলে গিয়ে, মানে ইন্ডিয়াতে তো প্রচুর ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সাউথে 4টে আছে, পাঞ্জাবি আছে, মারাঠি আছে, হিন্দি আছে,
আরো আছে, আসামের দিকে আছে। তো তাদের সাথে যখনই গিয়ে কম্পিট করতে যাব, ঠিক আছে, তখন কিন্তু আমরা কোথাও গিয়ে দেখবো যে আমরা অনেকটা নিচের দিকেই আছি। তার অনেক রকমের কারণ আছে। আমাদের ইন্ডাস্ট্রির বাজেট ছোট, কম দিনে শুটিং হয়, রাইটাররা টাকা পায় না, অত টাইম থাকে না স্ক্রিপ্ট লেখা, তো সেই লেভেলের ডেভেলপমেন্ট, বারবার পলিশিং, সেই সব কিছু নেই, রাইটার্স রুম নেই, তো নানান রকমের প্রবলেম আছে। তার মধ্যে থেকেই প্রত্যেকেই যখন একটা ছবি বানায় চেষ্টা করে যে তার বেস্টটা দেবে, সেখান থেকে অনেক ছবি ভালো বেরোচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, বাট স্টিল আমরা ন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে একটা তামিল ছবি বা একটা মালায়ালাম ছবি যে স্ট্যান্ডার্ডের রাইটিং বা ডিরেকশন বা পারফরমেন্স থাকে, সেই তুলনায় এখন আমরা অনেকটাই পিছিয়ে আছি। সেই লেভেলটা ম্যাচ করাটা ডেফিনেটলি প্রত্যেকেরই চেষ্টা থাকে নিশ্চয়ই, বাট সেটা হচ্ছে না। হয়তো সামনের দিনে হবে। আমি নিজের ছবিগুলোকেও যদি নিয়ে বলি, সেটা ডেফিনেটলি একটা মানে তামিল ছবি বা তেলেগু ছবি স্ট্যান্ডার্ডের কোনোদিনই পৌঁছায়নি। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকে, বাট সেটা হয়নি। ঠিক আছে, এবার আমরা করতে করতে আরো বেটার করবো, দেখবো যে আচ্ছা এই কম দিনের মধ্যে কি করে আমরা ইমপ্রুভ করতে পারি, কি কি করা যেতে পারে স্ক্রিপ্টে, কি করা যেতে পারে। তো এটা একটা মানে কন্টিনিউস, ওই যে বললাম, প্রসেস। তোমাকে করতে 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 শিখতে হবে। তো এটাই থাকে আর কি। তো এটা আর কি মূল কথা। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে তামিল তেলেগু ছবির মধ্যেই অজিত কুমারেরই লাস্ট যে ছবিটা এলো গুড ব্যাড আগলি, এটা তুমি দেখেছো, আমিও দেখেছি। এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু গল্প কিছু নেই, এটা ওই অজিত কুমারের ফ্যান, মানে যারা তুমি যেটা বললে সেটার সাথেই আমি একমত যে সেখান থেকে অ্যাকশন দিয়ে ছবিটাকে ভরিয়ে দিয়েছে। শুধু মানে গল্প কিছু নেই, বা এই যে জাট সেই ছবিটারও গল্প কিন্তু কিছু নেই, অ্যাকশন দিয়ে ভরিয়েছে। এই ছবিগুলো কি অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে শুধুমাত্র ফ্যান্সদের জন্য? মানে এই ছবিটা কি বক্স অফিস রান, যেরকম অজিত কুমারের এই ছবিটা, আমি সেদিনকে চেন্নাই বেল্ট খুলে দেখছিলাম, প্রত্যেকটা হল হাউসফুল। তো এবার সেই তুলনায় জাট কোনো হলই হাউসফুল হচ্ছে না, জাট খুব কম সংখ্যক হাউসফুল হচ্ছে। মানে যেটা নাহলে সানি দেওয়ালের ছবি আমরা এরকম এক্সপেক্টই করি না, যেটা দুদিনে না, এটা 3 দিনে তুলেছে 30 কোটি টাকা। তো যেটা রিপোর্ট এসছে প্রোডাকশন হাউসের কাছ থেকে। তো তুমি এটা মানে এটা আমাকে যদি বলো যে এই যে তাহলে যদি দুটো ছবিরই গল্প তো কিছু নেই, তবে একটা ছবি একটা ট্রিমেন্ডাস বিজনেস করছে, কিন্তু সানি দেওয়ালও সেই অজিত কুমারের এরই হিরো, অজিত কুমারের বয়সেরই হিরো, কিন্তু সানি দেওয়ালের ছবি একদমই বিজনেস করছে না। তো এটার কারণটা তুমি কি হিসেবে দেখছো, মানে কি চোখে দেখছো? হ্যাঁ, দেখো, প্রথম কথা হচ্ছে সানি দেওল অজিত কুমারের থেকে অনেক সিনিয়র, ঠিক আছে, প্রায় 10 বছরের মতো সিনিয়র। অজিত কুমার মানে সাউথে সিনেমা দেখার কালচারটা অন্যরকম। ওখানে ফ্যান্সরা হিরোদের সাথে প্রচন্ড কানেক্টেড, ওরা হিরোজদের ওয়ার্শিপ করে, ওরকম একটা কালচার আছে। ওরা খাবে না, বাট সিনেমা দেখতে যাবে। ঠিক আছে, ওদের প্রতি উইকেন্ডে গিয়ে সিনেমা দেখার একটা চল আছে। আমি যেহেতু কেরালাতেও ছিলাম, ট্রিভেন্ড্রামে, তারপরে আমি চেন্নাইতে ছিলাম, হায়দ্রাবাদেও গেছি মাল্টিপল টাইম, বিকজ আমার দিদি ওখানে থাকে। তো আমি ওখানে কালচারটা দেখেছি। ঠিক আছে, তো দ্যাট ইজ আ মানে ডিফারেন্ট কালচার। তো সেখানে অজিত কুমার ইজ আ ভেরি বিগ স্টার ইন চেন্নাই। এবং এই ছবিটা গুড ব্যাড এন্ড আগলি তুমি দেখবে যে চেন্নাই বাদে অন্য কোথাও কিন্তু চলছে না, বিকজ ওটা খালি ফ্যান্সদেরকে মাথায় রেখেই ছবিটা পুরো ডিজাইন করা হয়েছে। এই ছবিটা পুরোটাই হচ্ছে অজিত কুমারের ফিল্মোগ্রাফিকে ট্রিবিউট। ঠিক আছে, এবার আমার সেই জিনিসটা খুব একটা ভালো লাগেনি, বাট ফ্যান্সদের জন্য ওয়ার্ক করছে, তাই বিজনেস করছে। এবার সেইটা হচ্ছে বিকজ অফ দ্যাট কালচার ওরা করতে পারছে, ওই কালচারটা এক্সিস্ট করে বলে ওরকম একটা ছবি বানালে সেটা একটা বিজনেস করবে, বিকজ অফ দ্য ফ্যান ফলোইং এন্ড অল। এবার সানি দেওলের ক্ষেত্রে কি হয়েছে, সানি দেওল একটা টাইমে বিশাল বড় সুপারস্টার ছিল, এইটিজ নাইনটিজ স্পেশালি হি ওয়াজ ভেরি বিগ। গাদার আসার পরবর্তী থেকে, যখন থেকে বলিউডে একটা কর্পোরেট কালচার চলে এলো, এবং সেখান থেকে ধীরে ধীরে সিনেমা হয়ে গেল মাল্টিপ্লেক্স মানে সেন্ট্রিক। ঠিক আছে, তো সেইখান থেকে সানি দেওল চিরকাল মাসি ছবি বানাতো। সেখান থেকে সানি দেওলের ছবি হয়ে গেল। সানি সেরকম কর্পোরেটদের সাথে কোলাবোরেট করতে পারলো না, ইন্ডিভিজুয়াল প্রডিউসারদের সাথেই কাজ করতো, পুরোনো প্রডিউসারদের সাথে। এবং সানি দেওল যে যে ডিরেক্টরদের সাথে হিট দিত, তারাও কোথাও গিয়ে সেই সময়টাতে মানে ফেজ আউট করে গেল। আমি বলছি গাদারের পরবর্তী ফেজটাতে, এই 2002, 2003, 2004 ওই সময়টা থেকে ধীরে ধীরে। তাই জন্য দেখবে 2007-এ আপনি টাপনে আসার পর থেকে সানি দেওলের আর কোনো হিট ছবি আসছিল না অনেক বছর ধরে। কেন, ভালো বড় প্রোডাকশন হাউসের সাথে সে করতে পারছে না, বড় স্টুডিওর সাথে করতে পারছে না, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি করছে না। তো অনেক বছর সানি দেওল আনসাকসেসফুল ছিল। তারপরে 2023-এ আবার গাদার 2 এলো, সেটা একটা নস্টালজিয়া ভ্যালুর জন্য সেই ছবিটা বিশাল চললো, 500 কোটি টাকা ব্যবসা করলো, whatever। এবার হচ্ছে কি, সানি দেওলের ওই ছবিটা চলেছে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য, নস্টালজিয়ার জন্য, বিকজ গাদার 1 বিশাল বড় হিট ছিল। মানে সেই হিট কেউ কল্পনা করতে পারে, গাদার 2 তার মানে ভগ্নাংশ হয়নি আর কি অ্যাকচুয়ালিতে। হয়তো টাকাটা বেশি দেখাচ্ছে, বিকজ এখন টিকিটের দাম অনেক বেড়ে গেছে, বাট গাদার 1 তখন যে পরিমাণে লোকে দেখেছিল সেটা ট্রিমেন্ডাস। সেই রেকর্ড পরবর্তীকালে বাহুবলী 2 এসে ভেঙেছে। আর গাদার 1 ছবি হিসাবে অনেক অনেক বেটার।
এবার কথা হচ্ছে সানি দেওলের এই মুহূর্তে যেখানে ফ্যান ফলোয়িং আছে সেই জায়গাগুলোতে এখন আর সিঙ্গেল স্ক্রিন হল নেই। তুমি যদি দেখো জাটের এটা একটু স্টাডি করে, জাট হয়তো আরবান সেন্টার্সে ভালো করছে না, কিন্তু জাট কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এইসব জায়গার সিঙ্গেল স্ক্রিনে, রাজস্থান এইসবের সিঙ্গেল স্ক্রিনে ভালো করছে। ঠিক আছে? এবার কি হচ্ছে, যেহেতু ওইখানে যে পপুলেশন আছে, ধরো গ্রাম, মফস্বল, সেসব জায়গায় হল যেগুলো ছিল, যেগুলো নাইনটিজে অ্যাক্টিভ ছিল, যেখানে সানি দেওল হিট দিত, ওর যেখানে ফ্যান বেস ছিল, তারা এখন যাচ্ছে না। মানে সেখানে হলটা নেই, তারা পৌঁছাতে পারছে না। গাদারের সময় নস্টালজিয়া ভ্যালুর জন্য ওখান থেকে দূরে দূরে গেছিল, জাটের ক্ষেত্রে যাচ্ছে না, বিকজ ওই নস্টালজিয়া ভ্যালুটা নেই বলে। জাট কিন্তু ছবি হিসাবে খারাপ নয়, কারণ জাট কিন্তু তুমি যেটা বলছো যে খালি অ্যাকশন দেখিয়ে গেছে, প্রথম কথা অ্যাকশনটা খুব ডান ভেরি ওয়েল, খুব ভালো করে দেখিয়েছে। সেকেন্ড হচ্ছে এই যে ফরম্যাটটা, যে একটা লোক একটা গ্রামে পৌঁছাচ্ছে, সেই গ্রামে কিছু হচ্ছে, এই ফরম্যাটটা কিন্তু খুব পুরোনো ওয়েস্টার্ন সিনেমা, আকিরা কুরোসাওয়ার যে সিনেমা ছিল জোজিম্বো, পরে সার্জিও লিওনি বলে আমেরিকান একজন ডিরেক্টর ছিলেন, তিনি একটা ছবি বানিয়েছিলেন ফিস্টফুল অফ ডলার, সেখানেও এই টেমপ্লেটটা ফলো হয়েছে। তুমি যদি মিঠুন চক্রবর্তীর তুলকালাম দেখো, সেখানেও এই ফরম্যাটটা ফলো হয়েছে। তো এটা কিন্তু একটা টেমপ্লেট, যে একটা লোক বাইরে থেকে আসছে, সেখানে যে ফার্স্ট হাফটা কিন্তু জাটের খুবই ভালো, এবং সেকেন্ড হাফে পুলিশ স্টেশনের সিনটাও খুবই ভালো। তো মাসি কমার্শিয়াল ছবি বানানো কিন্তু মানে খুব ইজি নয়, কিন্তু সেখানেও একটা রাইটিং আছে। ওই ফার্স্ট হাফে যে বিল্ড করে 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 রানা তুঙ্গ অব্দি নিয়ে গেল ওই একটা স্টোরি নিয়ে, সেটা কিন্তু লেখা খুব কঠিন। তুমি ভাবছো খুব সহজ, বাট ওটা লেখা কিন্তু খুব কঠিন। তো যাই হোক, জাট আমার মনে হয় ভালো ছবি, বিকজ সানি দেওলের এখন যে অডিয়েন্সটা আছে, আর সাউথে কি বলতো এখনো সিঙ্গেল স্ক্রিন কালচারটা আছে, ওই জন্য ফ্যান কালচারটা বেঁচে আছে। যেহেতু নর্থে ওটা চলে গেছে, আর নর্থে কি হচ্ছে, যে মাল্টিপ্লেক্স গুলো আছে সেখানে সানি দেওলের মানে আরবান সেন্টার্সে সানি দেওলের তখনও দর্শক ছিল না। মানে তখনও কিন্তু সানি দেওলের ছবি কিন্তু আরবান সেন্টার্সে এত হিট করতো না। কিছু কিছু ছবি করেছে, বেশিটাও মানে টায়ার 2 টায়ার 3 সিটি থেকেই আসতো। তো সেখানে এখন হল নেই, তাই জন্য জাট ওরকম এক্সপ্লোজন করতে পারছে। বাট জাট ছবি হিসাবে ভালো হয়েছে, এবং আমার মনে হয় কোথাও কি জাট এর পরবর্তীতে যদি যখন টেলিভিশন ওটিটিতে আসবে, তখন ওখানে ব্লকবাস্টার হবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। আর অলরেডি তুমি যদি ফেসবুক খুলে দেখো, জাটের বিভিন্ন ক্লিপস কিন্তু ভাইরাল হচ্ছে, সেগুলোতে কিন্তু লোকে ভালো রিয়াক্ট করছে। ঠিক আছে? তো এই অনেকগুলো মানে একটা সিনেমা হিট ফ্লপের পিছনে না অনেকগুলো কারণ থাকে, সেটা ছবিটা খালি ভালো খারাপের নয়। কি ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওই ছবিটা টার্গেট অডিয়েন্স কোথায় আছে, সেখান অব্দি পৌঁছাতে পারছে কিনা জিনিসটা, সে অনেকগুলো ম্যাটার করে আর কি। এরকম আর কি। আচ্ছা অরিত্র, তোমার কাছে নেক্সট আমি যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি, তুমি এখন যেটা বললে যে গাদার 2 ছবিটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য চলেছে। এবার আমারও একজন বন্ধু ছিল, সে বলছে যে ইনফ্যাক্ট দেবজ্যোতি দা, মানে তুমি যার সাথে পডকাস্ট করো, সে বলেছে যে বুলবুলাইয়ার যে কার্তিক আরিয়ানের, বুলবুলাইয়ার ক্রেডিট খুব একটা কার্তিক আরিয়ানকে দেওয়া যাবে না, কারণ বুলবুলাইয়া 2, 3 এই ছবিগুলো মেনলি চলেছে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য। কিন্তু যদি তোমার ফ্র্যাঞ্চাইজি ভ্যালুটাই যদি ম্যাটার করে, তাহলে সেখানে তোমার সানি দেওয়ালিরই একটা তোমার ছবি ছিল, তোমার ওই ওই ছবিটার নাম আমি ভুলে যাচ্ছি, ওটা ওই তোমার ঘায়েল সেকেন্ডই ঘায়েল ছিল। হ্যাঁ, ঘায়েল ঘায়েল 1 সেকেন্ড। হ্যাঁ, ঘায়েল 1 সেকেন্ড। তো এবার ওই ছবিটা তাহলে বক্স অফিসে খুব একটা চললো না। বা ওএমজি যেরকম সাড়া ফেলেছিল, ওএমজি 2 কিন্তু সেরকম সাড়াটা ফেলেনি, কারণ না না, ওএমজি একটা ওএমজি দারুণ। টু তো, ওএমজি 2 কিন্তু বড় হিট হয়েছে। ওএমজি 2 সারা ফেলেনি তা নয় কিন্তু। আর ঘায়েল আচ্ছা, ওয়ান সেকেন্ড কেন, ঘায়েল 1 সেকেন্ড কেন চলেনি, সেটার কারণটা তুমি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, ওটা দেখো, ওখানে পুরো ডিটেলে কথা বলা আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে আমি যেটা বলবো, যে যেটা অনেকেই আমাদের এখান থেকে বলে যে বাংলায় সিনেমা এখন কালেকশনটা কোথায়। এবার তখন আমার আমার কাছে তাদের একটা কোশ্চেন রয়েছে যে মানে এটা তোমার, মানে তুমি একটু তুমি ডিটেলসে একটু বলবে যে বাংলা সিনেমা, আমি বলতে চাইছি যে বাংলা সিনেমা যে কালেকশনটা করবে, সেটা তার স্পেসটা পাচ্ছে কোথা থেকে, কারণ বাংলা সিনেমা তো শুধু এই আমাদের বাংলাতেই রিলিজ করছে। এবার হিন্দি ছবি বা সাউথের ছবি বা এই হলিউড ছবি, এরা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে, তাই জন্য এদের কালেকশনের সাথে তো আমার কালেকশনটাকে, আমার বাংলা সিনেমার কালেকশনটাকে তো মেলানো যাবে না। তো এটা যদি তুমি একটু মানে একটু আলোচনা যদি করো, মানে মানে এটা কি আমি ঠিক বলছি? দেখো, আগে নিজের স্টেটে তোমাকে একটা এমন রেকর্ড ব্রেকিং কালেকশন করতে হবে, যেটা থেকে লোকে বুঝতে পারে যে আচ্ছা এই ছবিটা এবার ওখানে রিলিজ করা যেতে পারে। ধরে নাও এস রাজামৌলি প্রথম দিনই তো বাহুবলী বানাননি। প্রথমে তো সে প্রচুর ছবি বানিয়েছে, সেই ছবিগুলো নিজের স্টেটে হিট দিয়েছে, বড় বড় হিট দিয়েছে। পরবর্তী ছবিতে আরো বেশি বাজেট পেয়েছে, সেটা আরো বড় হিট দিয়েছে। এরকম করতে করতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বেড়েছে, এবং সে কিন্তু মাক্ষী বলে যে ছবিটা, সেটাও কিন্তু হিন্দিতে রিলিজ করেছিল, কিন্তু চলেনি, একেবারে চলেনি হলে। পরেরটা চলেছে,
ঠিক আছে? কিন্তু তারা আগে যেখান থেকে আসছে সেই জায়গাটাতে কিন্তু তাদের ট্রিমেন্ডাস বিজনেস হয়েছে। তাই জন্য আহ, বাহুবলীতে প্যান ইন্ডিয়াতে বিজনেস হয়েছে, আর 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 সেটা পুরো ওয়ার্ল্ড লেভেলে গেছে। এবার আমার কথা হচ্ছে যে বাংলা সিনেমা নিজের টেরিটরিতে, মানে নিজের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত পপুলেশন থাকা সত্ত্বেও কত কালেকশন করে? তো আমরা এখনো তো আমাদের কোনো সত্যিকার মানে একটাই চাঁদের পাহাড় ছিল, যেটা ওই প্রায় 20 কোটি মতো কালেকশন করেছিল। তার পরবর্তীতে এটা 50 কোটির কালেকশন করতে পেরেছে কি কোনো ছবি? এতগুলো বছর হয়ে গেছে চাঁদের পাহাড়ের পরবর্তীতে, সেটা করতে পারেনি। যখনই নিজের স্টেটেই তুমি পুরোটা মানে পুরো পোটেনশিয়ালটা ট্যাপ করতে পারছো না, তুমি কি করে আশা করছো যে তুমি বম্বেতে রিলিজ করে বিশাল ফাটিয়ে ব্যবসা করবে? বম্বে ব্যাঙ্গালোরে যে বেসিক একটা রিলিজ করা হয়, সেগুলো ওখানে কিছু বাঙালি আছে তারা দেখে, বাট মোস্টলি দেখে না কিন্তু। আর বাংলার মধ্যেই প্রচুর বাঙালি বাংলা ছবি দেখেন। তো তাহলে তুমি কি করে যে ওই সব ইন্ডাস্ট্রির সাথে তুলনা করে লাভই নেই। ওখানে লোকেরা নিজের কালচার বা ল্যাঙ্গুয়েজের সাথে খুব বেশিভাবে যুক্ত, বাঙালি সেটা নয়। এবং আমরা সেই লেভেলের সিনেমা বানাতে পারিনি, দর্শককে এন্টারটেইন করতে পারিনি, তাই জন্য দর্শকও ধীরে ধীরে বিমুখ হয়েছে। বুঝতে পারলে? তো বাংলা সিনেমা আগে নিজের বিজনেস পুরো পোটেনশিয়ালটা পৌঁছে দেখা, তবে তো বাইরে যাবে। আচ্ছা, এবার আরেকটা কথা আমি বলবো যে যেটা তুমি মানে তুমি দেখেছি যে কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলারটা দেখেছো এবং তোমার খুব ভালোই লেগেছে এবং আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। এটা দিয়ে আমরা বলে যেতে পারি অক্ষয় কুমার একটা কামব্যাক হবে, কারণ স্কাই ফোর্স ছবিটা আমরা প্রত্যেকে জানি ওটা একটা কর্পোরেট বুকিং ছিল, ওটা চলেনি বক্স অফিসে, মানে কর্পোরেট বুকিং দিয়ে ওই এক্সট্রা বাড়িয়ে বাড়িয়ে করেছে। তো এবার তুমি আমাকে এইটা বলো যে কর্পোরেট বুকিংটা কি মানে ভালো জিনিস? কারণ আমরা দেখেছি কর্পোরেট বুকিং সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়। আজকে বলিউডে হচ্ছে, সাউথে হচ্ছে, বাংলাতে পর্যন্ত হচ্ছে। তো কর্পোরেট বুকিং জিনিসটা কি ভালো, নাকি এটাতে সিনেমারই ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, আমি তো এটা একটা ভিডিও বানিয়ে পুরো ডিটেলে বলেছিলাম, এটা হ্যাঁ, নিয়ে আলোচনা হ্যাঁ, হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, 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 তো এটা হ্যাঁ। ডেফিনেটলি খারাপ। এবং তুমি যদি দেখো হিন্দিতেও যারা ট্রেড এক্সপার্ট আছে, যারা বহু বছর ধরে কাজ করছে, লাইক কোমল নাহাটা। এবার কোমল নাহাটা বিভিন্ন ইন্টারভিউ দিয়ে কিন্তু এই কর্পোরেট বুকিং যে খারাপ কালচার, সেটাকে নিয়ে অলরেডি উনি কথা বলেছেন। তো উনি এতদিনকার ট্রেড এক্সপার্ট, ওনার এতদিনকার ম্যাগাজিন, এত নাম করা লোক উনি বম্বে। তো উনি কেন কর্পোরেট বুকিং কে খারাপ বলছেন? কর্পোরেট বুকিং কোনোদিনও ভালো হতে পারে না। তুমি লোককে ঠকিয়ে মার্কেটিং এর মতো দেখাচ্ছ আমার ছবি প্রচুর চলছে, এটা কোনোদিনই ঠিক নয়। ঠিক আছে? এটাই আর কি। ঠিক তো নয়, এবং অবশ্যই ঠিক না, ক্ষতি। আচ্ছা, আর তুমি আরেকটা জিনিস বলেছিলে, যেটা তুমি ছাবা রিলিজের আগে ভিডিওটা করেছিলে, তুমি বলেছিলে কর্পোরেট বুকিংটা তখনই ঠিক যখন কোনো নিউলি সুপারস্টার যখন আসছে, যখন তাকে বিগ বাজেট বলে তাকে যখন রিস্ক নিচ্ছে, যখন ম্যাডডগ ফিল্ম, সেই ক্ষেত্রে প্রথম দিকের দিকে গিয়ে কটা কর্পোরেট বুকিং করুক, লোকে বুঝে যাক, লোকে তাই জন্য আসবে। সেটা খুব ভালো জিনিস, কারণ তারা একটা নতুন সুপারস্টারকে তৈরি করতে চাইছে, ভিকি কৌশলকে নিয়ে একটা বড় রিস্ক নিচ্ছে। তো সেটা কি, সেই মতামতটা কি তুমি এখনো বলবে? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমার মনে হয় ছাওয়া যে অল টাইম ব্লকবাস্টার হয়েছে, তোমার কি মনে হয় পুরোটা কর্পোরেট বুকিং? তা হতে পারে না। ওই ছবিটার যা প্রচার হয়ে গেছিল, ওয়ার্ড অফ মাউথে যতটা ভাইরাল হয়ে গেছিল জিনিসটা, সেটা কোনোদিনও কর্পোরেট বুকিং দিয়ে হতে পারে না। ঠিক আছে? তো আমার ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একজনকে রেসপন্ড করেছিলাম, সে বলছিল যে স্কাই ফোর্স এর ক্ষেত্রে কর্পোরেট বুকিং করেছে সেটা জাস্টিফাইড, তাহলে ছাওয়ার ক্ষেত্রে সে কেন জাস্টিফাইড নয় বলছে। সেখানে আমি রিপ্লাই করতে গিয়ে বলেছিলাম যে আচ্ছা চলো, আমি ধরে নিচ্ছি যে যদি করেও থাকে, তো তাহলেও তো তারা এত বড় রিস্ক নিচ্ছে বিকি কৌশলের মতো একটা স্টারকে নিয়ে, যে নতুন, তার পিছনে এত টাকা খরচা করতে ছবিটা বানাচ্ছে। তো তাহলে যদি সেখানে করছেও, সেটা বরং জাস্টিফাইড হতে পারে। কিন্তু তাও আমি বলছি যে এটা জাস্টিফাইড নয়। মানে কর্পোরেট বুকিং ছাওয়া কিন্তু নিজের মেরিটে করেছে, আমার কথা হচ্ছে কর্পোরেট বুকিং করা উচিত না কোনো জায়গাতে, নতুন সুপারস্টার হোক এ হোক। তাহলে তুমি কি করছো বলো? যে তুমি না লোক মানে অ্যাকচুয়ালি তো বুঝতে পারছো না যে স্টারের পোটেনশিয়ালটা কতটা। ঠিক আছে? এই যে ধরো যদি এই মানে ম্যাডডগ ফিল্মস ধরে নাও, যদি ছাবাতে পুরো জিনিসটাই রিক করে করতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে ভিকি কৌশল অ্যাকচুয়ালি জেনুইনলি হিট দিতে পারে। তাহলে ওকে নিয়ে যে ওরা ওই পরশুরামের ছবিটা করছে, সেই ছবিটা যে হলে আদৌ হিট হবে কি হবে না, এটা আমরা বুঝতে পারবো না। মহাভারত যে বুঝতে পারলে তো? ছবিটা। এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে এইভাবেই তো ধাপে ধাপে লোকে ওঠে। মানে শাহরুখ, সালমান, আমির, অজয় দেবগন, অক্ষয় কুমার, এরা তো নিজেরা হিট দিয়ে দিয়ে প্রমাণ করে করে তো স্টার হয়েছে গ্র্যাজুয়ালি, কাজ করতে করতে। সানি দেওল, জ্যাকি শ্রফ, অনিল কাপুর। তোমাকে স্টার হতে গেলে তো হিট দিয়ে ধাপে ধাপে হতে হবে। একটা তৈরি করে একটা ইলিউশন ক্রিয়েট করে কি লাভ? ওটা কদিন থাকবে? তো
ডেফিনেটলি আমি ছাওয়ার ক্ষেত্রে যেটা বলেছিলাম ওটা আমার স্টেটমেন্ট ছিল না, ওটা আমি একজন একটা স্টেটমেন্ট দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে রিপ্লাই দেওয়ার জন্য ওটা আমি বলছিলাম। আচ্ছা, আর তোমার কাছে আরেকটা আমি লাস্ট কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে যে এই যে আমরা এখন প্রত্যেকে বলতে বলতে শুনি যে যে ছবিটাতে একটা যখনই কোনো বড় হিরো পড়ে যাচ্ছে সেখানে ভিলেনের নাকি কোনো গুরুত্ব নেই, যেরকম পাঠানে আমরা মানে সবাইকে বলতে শুনেছি জিম ক্যারেক্টারটা এবং শাহরুখ খান দুজনেই খুব ভালো কাজ করেছে, কিন্তু অনেকে আবার বলছে সেখানে জিমের গুরুত্ব নেই, বা জওয়ানের ক্ষেত্রে সেখানে বিজয় সেতুপতির গুরুত্ব নেই, বা আপকামিং ছবি রঘু ডাকাতের ক্ষেত্রে সেখানে অনির্বাণ ভট্টাচার্যের গুরুত্ব নেই। তো তুমি কি এটা মনে করো যে শুধুমাত্র একটা ছবিতে যদি হিরো বড় মুখ থাকে ভিলেনের থেকে, তাহলে হিরোরই শুধুমাত্র গুরুত্ব থাকবে, ভিলেনের থাকবে না? দেখো এটা তো মানে হওয়া উচিত না। ভিলেন বেশি আইকনিক হওয়া উচিত, ভিলেন যত বেশি বড় হবে আইকনিক হবে, হিরো যখন তাকে পরাস্ত করবে ক্লাইম্যাক্সে, তখন সেটা দেখতে খুব ভালো লাগবে। এবং ক্লাইম্যাক্সেও আর কি হিরো ভিলেনের টাসেলটা জমজমাটি হওয়া উচিত। এবার সেটা হয় না অনেক ছবির ক্ষেত্রে, স্পেশালি আমরা সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে দেখে থাকি এটা হয় না। ধরে নাও আমি রিসেন্ট যদি জাটের এক্সাম্পল নিই, জাটে ফার্স্ট হাফে এই রানা তুঙ্গা ক্যারেক্টারটা খুব ভালো করে এস্টাবলিশ করেছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে মানে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে ক্যারেক্টারটা পড়ে যায়। তো সেটা উচিত নয়, বাট হচ্ছে, বাট সেটা উচিত নয়। নাহলে মানে শোলেতে ভাবো গব্বর সিং কত বড় আইকনিক ভিলেন, সেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। তো হ্যাঁ। আর আরেকটা কথা তোমার কাছে আমি লাস্ট রাখবো, যে যেটা কোনো কথা, যেটা তোমার মন্তব্যটা একটু তুমি আমাকে বলো, যে আমাদের এখানে একদিন যখন একটা ছবি রিলিজ হয়, তখন আমাদের সেটা তার পরের দিন বা তার পরের দিন গিয়ে সেটা প্রাইরেসি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের যে সার্ভার, যেরকম এখন সাকিব খানের বরবাদ থেকে শুরু করে তুমি জানো দাগি ফাগি চক্কর অনেক কিছু চলছে, তো এই ছবিগুলোর একটা প্রাইরেসি হয়নি, মানে একটা ছবিটার একটা মানে ভিডিও পর্যন্ত আসেনি, এবং ছোট ছোট ক্লিপ এসছে বরবাদের, কিন্তু বাদ বাকি ছবিগুলোর ক্ষেত্রে আসেনি। তো এবার তুমি আমাকে যদি এই জিনিসটাই বলো যে এটা কি আমাদের বাংলা সিনেমার জন্য বা আমাদের বাংলার যে মানে সিকিউরিটি সে বা প্রাইভেসি, সেটা তো মানে একদম দুর্বল বোঝা যাচ্ছে, কারণ আমাদের পরপর দিনই সেটা প্রাইভেসি হয়ে যাচ্ছে। এটা কি তাহলে তুমি বাংলাদেশের যে সার্ভার বা আমাদের বাংলার সার্ভার, দুটোর থেকে দুটোর মধ্যে কি বাংলাদেশের সার্ভারকে অনেকটা স্ট্রিক্ট বা এগিয়ে রাখবে, বা এটার জন্য কি আমাদের বাংলা সিনেমার কোনো ক্ষতি হচ্ছে এই প্রাইভেসির জন্য? দুটো কোশ্চেন একসাথে দেখো বলো। দেখো পাইরেসি করলে তো ডেফিনেটলি ক্ষতি হবে, লোকে দেখে নেবে, হলে যাবে না। এটা তো ক্ষতিকারক ব্যাপার। তো সেটার মধ্যে আমি যাচ্ছি না অবশ্যই, এটা ক্ষতিকারক, পাইরেসির কোনো মানে এই নেই। আর ওটা কিভাবে অপারেট করে, এই যে সার্ভার ইত্যাদি তুমি কথা বলছো, এটা আমার কোনো আইডিয়া নেই যে হাউ ইট অপারেটস। তো সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, যে বাংলাদেশের সার্ভার প্রচন্ড স্ট্রং আমাদের নয়, তো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, তো আমি কমেন্ট করতে পারবো না। আচ্ছা, তো দাদা আমার ইন্টারভিউ শেষ, তো তুমি লাস্টে যাওয়ার আগে যদি কিছু বলে দিতে পারো দর্শকদের উদ্দেশ্যে। মানে শ্রীমান শ্রীমতী নিয়ে নাকি কি নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1লা মে রিলিজ করছে, তা আপনারা অবশ্যই হলে এসে দেখুন। এটা আপাত দৃষ্টিতে অনেক লোকের মনে হচ্ছে যে খালি বয়স্কদের গল্প, বাট সেটা নয়। আর বয়স্কদের গল্পের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু প্রচন্ড ইউথফুল একটা ভাইব দিয়ে, এবং তার সাথে আজকের দিনে যে কমপ্লেক্সিটি রিলেশনশিপের মধ্যে সেটাও আমরা দেখিয়েছি। খুব মজার একটা ছবি, খুব এন্টারটেনিং এঙ্গেজিং একটা ছবি। আপনারা হলে এলে আপনাদের মানে টাইম ওয়েস্ট মনে হবে না, ছবিটা আপনাদেরকে এন্টারটেন করতে পারবে, এটাই আশা রাখি। তো দ্যাট ওয়াজ ইট, আর থ্যাংক ইউ। দাদা তুমি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু বলে দাও। হ্যাঁ অবশ্যই, আপনারা সিস্টেমেটিক সৌম্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, রেগুলারলি ভিডিওস বানায় এবং বাংলা ছবি সব হলে গিয়ে দেখে। আমার সাথে অনেকবার দেখাও হয়েছে স্টার থিয়েটারে। তো আপনারা অবশ্যই সিস্টেমেটিক সৌম্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।